আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। একটা একেবারে বাটপার, বেয়াদব এবং লাগামহীন যেই ধরনের উচ্ছৃঙ্খল ছেলেপেলেকে আমাদের ক্লাস 9-10 বয়সে অথবা এই বাংলাদেশে পুরো এই 2024-এর আগ পর্যন্ত যে কোনো সচেতন গার্জিয়ান মনে করতো যে এই কাজটা করলে এই ছেলেটা পাড়ার বখাটে, এই ছেলেটা পাড়ার উচ্ছৃঙ্খল ছেলে, এই ছেলের জীবন শেষ, এটা দিয়ে আর আশা ভরসা নেই। ওই যে বলে না যে ওই আপনার আলেমের ছেলে জালেম হয়, এরকম পাড়ায় পাড়ায় এক দুইটা থাকতো। আর 24-এর পরে এমন এক জেনারেশন তৈরি হয়েছে, এই বেয়াদব জেনারেশনটা পাড়ায় পাড়ায় এক দুইটা ভদ্র খুঁজে পাওয়া মুশকিল, অথবা ভদ্র যারা আছে এরা ঘরে চার দেয়ালে বন্দী হয়ে গেছে, বাকিগুলো উচ্ছৃঙ্খল গুলা দেশটাকে কাঁপিয়ে বেরিয়েছে। এবং এখনো যে তাদের মধ্যে কামড়ায়, তারা যে চায় যে সেই যে মবের রাজ্য, যে সন্ত্রাসীপনা, যে উচ্ছৃঙ্খলপনা তারা করেছে ইউনূস আমলে, সেটা আরো অব্যাহত রাখতে এর কয়েকটা দৃষ্টান্ত আমাদের সামনে আছে। জলজন্ত প্রমাণ দুই তিনটা লোক। এই দুই তিনটা লোক আপনাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সালাউদ্দিন আম্মারের অ্যাক্টিভিটিস ফলো করেন, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আপনি যদি হাসনাত আব্দুল্লাহ সার্জিসের অন্তরে লুকিয়ে থাকা ইচ্ছা মাঝে মধ্যে যে বহিঃপ্রকাশ হয়ে যায় তাদের মুখ দিয়ে, সার্জিসের ভিডিও অনেক সময় শোনা যায়, হাসনাতের কাণ্ড কারখানা দেখা যায়, এতে ক্লিয়ার হয়ে যায় যে এরা সুযোগ পেলে মবের ছোবল আবারও মারার জন্য উদ্গ্রীব হয়ে আছে। প্রথমে আপনাকে সালাউদ্দিন আম্মারের একটা কথা বলি। হাসনাত আব্দুল্লাহ নিয়ে আমরা কাল রাতে আলোচনা করছি, আরো একটুখানি আলোচনা বাকি আছে। এই সালাউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়টাকে জ্বালিয়ে খেয়েছে, তার মাথায় কি কাজ করে, মাথার জায়গায় আছে কিনা। আমার কাছে এই লোকটাকে দেখলেই, ছেলেটাকে দেখলেই মনে হয় সে একটা আমি শব্দটাকে বিচ্ছিন্নতাবাদী বলবো, উগ্রপন্থী বলবো, বা অন্য কিছু বলবো, আমি জানি না, আপনারা চুজ করে দিবেন। মানে কেমন যেন অস্থির অস্থির একটা অস্বাভাবিক রকম অঙ্গভঙ্গির একটা ছেলে। সে নিজে বলছে, দেখেন রাজশাহী ইউনিভার্সিটির ভিসি পরিবর্তন হচ্ছে, ভিসি বাসা ছেড়েছে। তার নিজের ফেসবুকের পোস্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিবের বিদায় বেলায় তাকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার। পরে শেষ আবেগ দিয়ে শেষ করেছে। 28 মার্চ সন্ধ্যা, না শুক্রবার আমরা যেদিন কথা বলছি তার আগের দিন 19 মার্চ সন্ধ্যা 6:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি অকপটে স্বীকার করেন যে গত 18 মাসে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিদায়ী উপাচার্যকে বারবার বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন। সেই পোস্টে আম্মার লেখেন, প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষকে, তার সাথে যোগ করেছে। পোস্টে সালাউদ্দিন আম্মার বলেন, উপাচার্য বাসভবন ছাড়ছেন রাকসুর সদ্য বিদায়ী সভাপতি, ভিসির গেইটে যে পরিমাণ লাথি মারা হয়েছে, যত বিপদে ফেলেছি এই মানুষটারে আমি, তার জীবনে হয়তো ছাত্র নামের একটা আপদ হিসাবে আমি আছি আমি এই 18 মাসের পুরো সময়টা সিস্টেম ব্রেকের কাজ করতে চেয়েছি। এরা প্রত্যেকটাই একটা আরেকটারে বলবে যে এই পুরনো সিস্টেম বাদ, আমরা নতুন সিস্টেম চালু করেছি আমরা। এবং সবচেয়ে বড় মিথ্যা কথাটা বলে যে 24-এর আন্দোলন হয়েছিল বাংলাদেশের এই সিস্টেম ব্রেকের জন্য, নয়া বন্দোবস্তের জন্য, যেটা ডাহা মিথ্যা কথা। এই বাংলাদেশের মানুষই জানে। এরা বলে যে এই সংবিধান ছুঁড়ে ফেলার জন্য নাকি 24-এ মানুষ প্রাণ দিয়েছে। দেশের মানুষ সাক্ষী, জীবন্ত কোটি কোটি মানুষ সাক্ষী রেখে একটা মিথ্যে প্রোপাগান্ডা ইউনূসের ক্ষমতার জোরে, তাদের একটা ইসলামী একটা বাংলাদেশের মানুষের দুর্বল চিত্তকে ব্যবহার করে সেসব কথা বলে। অনেক বেয়াদবি, রুডনেসের ভিতর দিয়েই নিজে একের পর এক রুলস ব্রেক করে পরিবর্তনের চেষ্টা করেছে। সে নিজে বলছে যে অনেক বেয়াদবি, রুডনেসের ভিতর দিয়েই নিজে একের পর এক রুলস ব্রেক করে পরিবর্তনের চেষ্টা করে। কি কচুটা পরিবর্তন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইউনূসের আর সালাউদ্দিন আম্মারের 19 মাসের ফেসিবাদী শাসনের সময়। প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটাকে। তারপরে নানানভাবে সে তাকে রাজশাহী ইউনিভার্সিটির ভিসিকে সে মন গড়ানোর চেষ্টা করেছে। এই যে এদের রুডনেস কোন মাত্রার হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটা আমরা অনেকবার দেখে ফেলেছি এর মধ্যে, আর নতুন করে দেখার কিছু নেই। গতকাল রাতে হাসনাত আব্দুল্লাহকে যে শিক্ষাটা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খালিকুজ্জামান, একদম মুখের উপর বলে দিয়েছেন যে হাসনাত,
তুমি যে আওয়ামী লীগ ছাত্রলীগ ফেসিবাদের কথা বলো, আমাদের সাথে তো তুমিও ছিলা, সেই ছাত্রলীগে তুমিও ছিলা। বারবার হাসনাত তাকে বলছে আপনি অনুশোচনায় ভোগেন, আপনি অনুশোচনায় ভোগেন। সাবেক ভিসি বলছেন আমি তো সবকিছু সিস্টেমের মধ্যে করেছি এবং তোমরা তো তখন আমার সাথে, তোমার তো এই এখনকার রূপ তখন দেখা যায় না। দেখেন, আমি আরেকজনের পোস্ট আপনাকে পড়ে শোনাই, যিনি আমাদের শ্রদ্ধেয় আলোচক, মাঝে মধ্যেই তিনি আমাদের এখানে সময় দেন, আপনাদেরকে সময় দেন, মূল্যবান বিশ্লেষণ করেন। তিনি হচ্ছেন প্রবাসী সাংবাদিক, সিনিয়র সাংবাদিক স্বগত আলী সাগর। স্বগত আলী সাগর বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান আর হাসনাত আবদুল্লাহর মধ্যে আলাপচারিতার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ঘটনাটা অত্যন্ত ডিস্টার্বিং এবং আপত্তিকর। হাসনাত আবদুল্লাহ কার্যত মপ করেছেন বা করার চেষ্টা করেছেন। ডক্টর ইউনূসের শাসন হলে নিশ্চিতভাবেই হাসনাতের সহযোগীরা সাবেক উপাচার্যকে নিগৃহীত করত। আমি গতকাল রাত থেকে আপনাদেরকে বলেছি, ইউনূস আমল হইলে সাবেক উপাচার্যের কলার ধরতে এরা আখতারুজ্জামানের বাকি রাখতো না, নিশ্চিতভাবে কলার ধরতো। একজন ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালনকালে ক্যাম্পাসের কোনো ঘটনায় আইনের ব্যত্যয় ঘটলে তাতে সেই ভাইস চ্যান্সেলরের কোনো ভূমিকা থাকলে প্রচলিত আইন সেটি দেখবে। হাসনাতের সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তিনি আইনের কাছে যাবেন। পাবলিক প্লেসে এইভাবে তিনি জবাবদিহি চাইতে পারেন না। হাসনাত স্পষ্টতই মপ করার চেষ্টা করেছেন, বা তিনি যেটি করেছেন সেটি আসলে মবই। আমি আপনাদেরকে এর আগেও বলেছি এবং এদেরকে রূপরেখে এরা কি তারেক রহমানকেও আস্তে আস্তে তাদের ডক্টর ইউনূসের মতন অনুকূল নেতৃত্বই ভাবা শুরু করেছে, যে একটু বাড়ি দিয়ে দিয়ে দেখি ট্রায়াল, তারপরে দুদিন পরে 2 বছর পরে সরকারের 2 বছর চলে গেলে পরে আবার আমরা সেই আগের ত্রাসের রাজত্ব শুরু করব। এরা আওয়ামী লীগকে নিয়ে তো সেভাবেই কথা বলছে। আওয়ামী লীগের শক্তির কাছে তারা নস্যি, কিন্তু কথাবার্তায় বলছে আওয়ামী লীগ মিছিল করলে, আওয়ামী লীগ আসলে, আওয়ামী লীগ অফিস করলে তারা সেখানে মপ করবে, এবং সরকার অনেকটা চোখ বুজে এগুলো সহ্য করে যাচ্ছে। আমি ঠিক জানি না এই সহ্য সরকার কি নিজের খাল নিজেই কাটছে কিনা কুমির আনার জন্য। এবং এই হাসনাতরা, এই সালাউদ্দিন আম্মাররা প্রমাণ করে দিয়েছে, কিন্তু ওর মধ্যে একাধিকবার প্রমাণ হয়েছে এই সালাউদ্দিন আম্মার তার এই যে রুলস ব্রেক, তথাকথিত রুলস ব্রেক, তার এই সিস্টেম ভাঙা, তার এই রুডনেস, তার বেয়াদবি তারেক রহমান পর্যন্ত কি পরোক্ষভাবে টাচ করে নাই? ছাত্রদল কি বলে নাই এই ছেলের মানসিক চিকিৎসা দরকার? তারেক রহমানের ব্যানার সালাউদ্দিন আম্মার ছিঁড়ে ফেলে নাই? তাহলে বিএনপি কিভাবে এই চক্র থেকে তাকে নিরাপদভাবে, এরা তো অনেক আগে স্লোগান দিয়ে এসছে, আওয়ামী লীগ গেছে যে পথে বিএনপি যাবে সে পথে, ছাত্রলীগ গেছে যে পথে ছাত্র দল যাবে সে পথে, সেই প্লট তো তারা গুছিয়ে রেখেছে। এখন পর্যন্ত রহস্যজনক আচরণ এই নাহিদ ইসলাম, তারপরে আপনার এই উপদেষ্টা ছিল যেটা আপনার আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তারপর তাদের আরো যারা পৃষ্ঠপোষক আছে, প্রত্যেকের আচরণই এখন পর্যন্ত রহস্যজনক। তারা কি মেটিকুলাস প্ল্যান থেকে সরে এসছে? আসে নাই তো বোধহয়। তারা কি এখনো তাদের সেই ভয়ঙ্কর স্বপ্ন বাস্তবায়নের প্ল্যান থেকে সরে এসছে? আসেনি তো বোধহয়। ব্যক্তি তিনি একটি দলের, তার মুখ থেকে এই সমস্ত কথা শুনলে আমাদের হাসি পায়। এগুলো যদি আমার ভাবির পোলারা বলে যে কি হাসনাত আব্দুল্লাহ, সার্জিস মলম, তারপর পাটোয়ারি ডারবি মারবি, আমার ভাবির ছেলে মেয়েরা যদি এগুলো বলে, তাহলে সেটা আমি কোনো মন্তব্য করতাম না, ছেলে মেয়ে হিসেবে ধরে নিতাম, বাল খিল্লতা হিসেবে ধরে নিতাম। মির্জা ফখরুল সাহেব যখন এগুলো বলেন, তখন কিন্তু দুইখান কথা থাকে। প্রথমত আওয়ামী লীগ নিষিদ্ধ, তিনি বলছেন পাবলিক তাকে কি করেছে বললেন, বুঝতে পারিনি। পাবলিক রিজেক্ট করেছে, পাবলিক পিপল রিজেক্ট করেছে। জি। মিস্টার ফখরুল সাহেব, পিপল রিজেক্ট করেছে কিনা নৌকা মার্কা ইলেকশন দিয়ে দেখতেন। আপনার মহাসচিব গিরি সবার আগে যাইতো, জামাতের আমিরের তো জামানত বাতিল হয়ে যাইতো, আপনার জামানত বাতিল হইতো না, কিন্তু ফেল করতেন। তো পিপল রিজেক্ট করেছে কিনা, তো নিষিদ্ধ করে, মানে বিষয়টা এরকম যে শেখ ফরিদ দৌড়াইতে, আপনি বললেন যে ফরিদ তো দৌড়াইতে পারে না, দৌড়াই দেখাক, কিন্তু আপনি আমার পাটা বেঁধে রেখেছেন, মানে আমার হাত পা বেঁধে বলতেছেন ফরিদ ভুইয়া সাহেবের সাথে দৌড়াই দেখাক, তাহলে ওপেন করে দেখ না দেখি। মানে এই মির্জা ফখরুল সাহেবরা বলতেছে পিপল আওয়ামী লীগকে রিজেক্ট করেছে, তাহলে কার মায়ের ভাতারের ডরে সেনাবাহিনী এখনো আছে? এটা আমাকে বলেন। এখন তো গণতান্ত্রিক সরকার, এটা তো এখন তো ইউনূসের সে আদম ব্যাপারী রেজিম চলতেছে না, এখন তো নির্বাচিত গণতান্ত্রিক সরকার।
আমরা তাকে মানি বা না মানি। যেমন আমি বলি এটা মুসলেকা সরকার, তবুও তো গণতান্ত্রিক সরকার। তো গণতান্ত্রিক সরকারের আমলে সেনাবাহিনী মাঠে রেখে আওয়ামী লীগ নিষিদ্ধ করে, ছাত্রলীগ নিষিদ্ধ করে, জয় বাংলা নিষিদ্ধ করে আপনি বলতেছেন যে আওয়ামী লীগকে পিপল রিজেক্ট করেছে। কে কাকে রিজেক্ট করেছে? শুধু সেনাবাহিনীটা একটু ব্যারাকে নিয়ে যান না। সেনাবাহিনী রেখে দিয়ে বরং মির্জা ফখরুল সাহেবরা, এটা আমার দাবি না, প্রমাণ করে দিয়েছে যুক্তিতে মিলে। আওয়ামী লীগ অনেক অন্যায় করেছে, লুটপাট করেছে, দুর্নীতি করেছে, দেশের উন্নয়নও করেছে। তাদের লুটপাটের কথাও আছে, কোনো সন্দেহ না, আমি এটা দ্বিমত করতেছি না। আওয়ামী লীগ লুটপাট করেছে, অন্যায় করেছে বলেই তো আপনি এই সুযোগটা পেয়েছেন, নইলে পেতেন না। তা আওয়ামী লীগ তো খুব খারাপ, মেনে নিলাম। আপনার এত ভালা, মির্জা ফখরুল সাহেব এত জনপ্রিয়, তারেক রহমান এত জনপ্রিয়, বিএনপির এত গ্রহণযোগ্যতা, জামাতের এত গ্রহণযোগ্যতা, আমার সাথে জামাতের আমিরকে এখনো বলেন কুত্তা মার্কা ইলেকশন করতে, দেখি পাশ করে কিনা। আমার কেন ইলেকশন করবো আমি শেখপুরে এখন? শুধু আর্মি বেড়াকে যাইতে বলেন, আর্মি পুলিশ এরাই থাকবে। আমাকে আবার জামাতের যে আসনে জামাতের আমির ইলেকশন করেছে, সেই আসনে আরেকবার আমরা একটা নির্বৃতি ম্যাচ খেলি আসেন, সেখানে আমি কুত্তা মার্কানে ইলেকশন করবো, দেখি আমার সাথে পাশ করতে পারে কিনা জামাতের আমির। আর নৌকা মার্কা দিয়ে যদি ইলেকশন করি, জামাতের আমিরের তো জামানতই থাকবে না। এটা আমি আগে বলেছি, এখন বললাম। ঠিক এই দাবিটা মির্জা, এই চ্যালেঞ্জটা মির্জা ফখরুল সাহেবের সাথেই থাকবে। বিএনপি আওয়ামী লীগের কোন নেতার সাথে, সবচেয়ে দুর্নীতিবাজ নেতা যেটা আওয়ামী লীগের, ধরে নেন আমার জামালপুরের সাধারণ মানুষ, মির্জা আজমের সাথে ইলেকশন করতে বলেন। ঢাকা শহরে মির্জা ফখরুল সাহেবকে, তিনিও ঠাকুরগাঁয়ের লোক, আমরাও জামালপুরের লোক। মির্জা আজম, আওয়ামী লীগের যে নেতা মির্জা আজম, তিনি তো দ্বিতীয় নম্বর ব্যক্তি না, মির্জা ফখরুল সাহেবের সাথে নিচু পদে গেছে আওয়ামী লীগের। মির্জা আজমের সাথে ঢাকা শহরে ইলেকশন করতে বলেন মির্জা ফখরুল সাহেবকে, দেখি কার গ্রহণযোগ্যতা আছে, কার গ্রহণযোগ্যতা নাই। আমি বলতেছি না যে বিএনপি খুব খারাপ, আওয়ামী লীগ ভালা, তা কিন্তু বলি নাই। আমরা তার কথার চ্যালেঞ্জটা, আমরা এই যে বললো পিপল রিজেক্ট করেছে, আওয়ামী লীগের হাত পা বেঁধে আপনি বলতেছেন একটু সাঁতরায় দেখা, আওয়ামী লীগ সাঁতরাইতে পারে কিনা, এগুলো তো আর কি, একজন বর্ষিয়ান নেতা এগুলো বলতে পারে না, এটা বলা উচিত না। মির্জা ফখরুলের যারা চেলা চামুন্ড আছে, তারা যদি বলতো, ও ডাস্টবিন শফিকের বয়ানের মতো বয়ান হয়ে গেছে। আওয়ামী লীগকে পিপল রিজেক্ট করেছে কিনা আপনি ইলেকশন করতে দিয়ে দেখেন। এগুলো মুখে মুখে বললে তো হবে না। সবচেয়ে বড় কথা, বরং পিপল এই সরকারকে রিজেক্ট করেছে, আগের সরকারকে তো মানেই নেই, এই সরকারকেও রিজেক্ট করেছে, এই মুসলেকা সরকারকেও। তার প্রমাণ কি জানেন? সেনাবাহিনী বেড়াকে যায়নি। কিসের এত ভয়? আপনি জনপ্রিয়, আওয়ামী লীগকে পিপল রিজেক্ট করেছে, সব আওয়ামী লীগ পালায় গেছে, শেখ হাসিনা নাকি আর কোনোদিন আসতে পারবে না বাংলাদেশে, আওয়ামী লীগ 50 বছর আসবে না, তাহলে কার ভয়ে? কোন ভূতের ভয়ে, কোন জিনের ভয়ে সেনাবাহিনী রেখে দিচ্ছেন? বিএনপি এত জনপ্রিয়, জামাতি তো অভিযোগ করেছে তারা ভোট চুরি করেছে। আমরা করেছি? আমি তো বলি নাই যে মির্জা ফখরুল সাহেব ভোট চুরি করে ক্ষমতায় আসছেন, তারেক রহমান ভোট চুরি করে ক্ষমতায় আসছেন। বরং আমি বারবার জামাতের কথা বলি যে জামাতি বরং ভোট চুরি করে আসছে। সে জামাত তো বলছে যে বিএনপি ভোট চুরি করে ক্ষমতায় আসছে। এত জনপ্রিয়, আপনি এত ভালো খেলোয়াড় যে আপনি আমজনতার, আপনি দাবি করলেন যে আমজনতার টিম সবচেয়ে ভালো খেলোয়াড়, কিন্তু আমাকে আর ভুইয়া সাহেবকে মাঠে নামতে দিলেন না, না দিয়ে বলেন কেউ তো এদের খেলা দেখবে না, এরা ভালো খেলোয়াড় না। এই যুক্তি হইলো? এই যুক্তি চলবে? এই সমস্ত শিশু সুলভ। আগে বলছে আওয়ামী লীগ, পুলিশ ছাড়া আওয়ামী লীগ এসে দেখুক, পুলিশ ছাড়া আওয়ামী লীগ এসে দেখুক, দেখায় দিতাম আমরা, ছাগল পিটিয়ে পাঠা পিটিয়ে ম্যান বানাই দিতাম। এরকম তারা ভাব নিত। এখন যারা বলছে যে পুলিশ ছাড়া আওয়ামী লীগ চলতে পারে না, সেই তারাই তো দেখি ইউনুস আর্মি ছাড়া চলতে পারে না। ইউনুস তো ইউনুসই, বড় মেয়ে তো বড় মেয়ে, ছোট মেয়ে তো সুবহানাল্লাহ। মির্জা ফখরুল সাহেবের দল বিএনপি জামাত, এরাও তো আর্মি ছাড়া চলতে পারে না। যে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ যে তারা পুলিশ ছাড়া মাঠে নেমে দেখুক, এরা আর্মি ছাড়া মাঠে নামে না কেন? এগুলো তো হাস্যকর। মানে প্রতিদিন এমন কিছু ঘটতেছে, আমাদের হাসির খোরাক আমরা পাচ্ছি। এটা কোনো কথা হইলো যে আওয়ামী লীগকে পিপল রিজেক্ট করেছে কিনা আপনি আর্মি তুলে দেখেন, আপনি থাকেন এই ব্যবস্থায় থাকেন, শুধু আর্মিটা বেড়াকে নেন। আবার বলেছেন যে যে নিষেধাজ্ঞা তুলে নিবে না, তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? তবে এই নিষেধাজ্ঞা যদি বিএনপি না তুলে নেয়, বিএনপির কপালে এটা বুমেরাং হয়ে যাবে। বিএনপি যদি মনে করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছি, আজীবন ক্ষমতায় থাকবো, অত নালিয়া দেশের না। বিএনপি আওয়ামী লীগ যখন সরকারি দলে, বিএনপি যখন বিরোধী দলে, আমরা বিএনপির আওয়ামী লীগের বন্ধুদের বলতাম, আওয়ামী লীগের সিনিয়র জুনিয়র, ছোট বড় মাঝারি বড় ছোট সেজো মেজো সবাই বলতাম
যে স্টিম রোলার চালায় না বেশি, তাহলে কিন্তু বা চালায়েন না, তাহলে কিন্তু একদিন আপনারা বিপদে পড়েন। বিএনপি আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, এগুলো বলতো বিএনপি নেতারা। ঠিক এখন আওয়ামী লীগে, এটা তখন বলতো আওয়ামী লীগের নেতারা। এখনো বিএনপি যারা করে, জামাত যারা করে, তারা কি বলে জানেন? ১০০ বছর, এমনও বিএনপির সিনিয়র নেতা আমাকে বলেছে, ও ১০০ বছর আওয়ামী লীগ আসবে না। আমি বললাম ১০০ বছর পর তো বাংলাদেশই থাকবে না, বিএনপি তো দূরের কথা। আমি ১০০ বছর পর বাংলাদেশ থাকবে, আপনার ১০০ বছর পর আওয়ামী লীগ আসবে না? এইরকম আর কোন যারা মোটামুটি যারা একেবারে বিএনপির মধ্যে বেশি লিবারেল, তারা আমাকে বলেছে যে ১০ বছরে বিএনপি আওয়ামী লীগের নাম নিও না। ঠিক এর আগে যেমন বলতো যে ২০ বছর ৩০ বছরে আওয়ামী লীগ বিএনপি আর ক্ষমতায় আসবে না। আমি তাকে বলে দিয়েছি ৩ বছর আগে ক্ষমতায় থাকিয়ে দেখায়েন। আমার নাম মনে রাখেন। আমার সাথে কিন্তু আপনার দেখা হবে। কয় কোথায়? বলল আমিও যেভাবে আত্মগোপন করে আছি হয়তো আমার বাসায় আপনি আসবেন পালায়া, আর জায়গাতে দিবেন আপনারে কেউ। হাসে তখন। ঠিক আছে? আমি বললাম ৩ বছর পরেও কিন্তু বিএনপি লোকদের এভাবে পালাইতে হবে। জামাতের লোকদেরও পালাইতে হবে। ৩ বছরের জায়গায় না ৫ বছরই যাবে। সর্বোচ্চ বিএনপি ধরে নিলাম। মানে যদি আপনি একটা লিখে রাখেন, মানে বিএনপি যদি জোর করে ক্ষমতায় থাকে, একেবারে স্টিম রোলার চালায়, ৫ বছর পরে তো নির্বাচন দিতে হবে তার, নাকি? এই ১২ তারিখে বা আগামী ১২ তারিখের আগে তো নির্বাচন দিতে হবে। তখন বিএনপি কোথায় যাবে? ৫ বছর পরে কেউ তো আটকে রাখতে পারবে না আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ ৫ বছর বিরোধী দলে থেকে ওই বিদেশে বসে থাকবে, শেখ হাসিনা, আপনারা মনে করেন? আর আওয়ামী লীগ ঘরের মধ্যে বসে থাকবে? এরা জেলে মরতেই থাকবে, পচতেই থাকবে, মাইর খাইতেই থাকবে। আওয়ামী লীগ এত বোকা দল মনে করেন আপনারা? এরা বলতেছে যে এই যে দেখেন বলল যে নিষেধাজ্ঞা, তো নিষেধাজ্ঞা তুলে না দিলে কি হবে? ওই চখা রাজাকার, ওই চখা রাজাকারের পোলার কথায় বুঝি আওয়ামী লীগ চলবে। চখা রাজাকারের পোলায় দয়ায় বুঝি আওয়ামী লীগ শেখ হাসিনা চলবে। চখা রাজাকারের পোলার কথায় বুঝি বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেছিল। চখা রাজারের পোলার কথায় বুঝি বাংলাদেশের আওয়ামী লীগের যারা ছাত্র রাজনীতি করে তারা বুঝি তার কথাই চলবে। নিষিদ্ধ করে রাখুক না, দেখি কতদিন রাখতে পারে। তাহলে এরা না বলে গণতন্ত্র, মানে যেখানে বিরোধী দল জামাতকে নিষিদ্ধ করলে বলে গণতন্ত্র খতরেমে, আর এখন বাংলাদেশের সবচেয়ে বড় দলটা নিষিদ্ধ, এখন গণতন্ত্র খতরেমে যায় না? এগুলো তো হাস্যকর। কতটা ধর্মকে রাজনীতিতে ব্যবহার করলে, নিজেদের ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থের জন্য ব্যবহার করলে মানুষগুলো এইসব কথা বলতে পারে। ইনকাম মঞ্জুর ওসমান হাদির কথা আপনাদের মনে আছে। এই ছেলে ইসলামকে ব্যবহার করে, ইসলামের লেবাস নিয়ে প্রচুর অশ্লীল এবং শ্রবণকটু স্লোগানের জন্ম দিয়েছিল বাংলাদেশে। তার দলের এখন যে দায়িত্বে, সেই আব্দুল আল জাবের সদস্য সচিব ইনকালাম মঞ্চ বক্তব্য দেখেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তারেক রহমান জাতীয় ঈদগাহে নামাজ পড়েছেন একসাথে, এবং এই দৃশ্য, এই ছবি অনেকের মন জুড়িয়েছে। ৩৬ বছর পরে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান এক কাতারে নামাজ আদায় করেছেন। সেইটাকে ব্যঙ্গ করে সে বলছে রাষ্ট্রপতি চপ্পু এখানে, মানে জাতীয় ঈদগাহ, নামাজ পড়তেছে, আমার তো খটকা লাগতেছে, আমার নামাজ সঠিক হবে কিনা। আব্দুল্লাহ জাবের সদস্য সচিব ইনকাম মঞ্জুর। কতটা রাজনীতিতে ধর্ম ব্যবহার করলে এই ছেলেগুলো, তো ইয়াং ছেলে এখনো, কতটা বিভ্রাট হয়েছে এদেরকে, আমাদের সহজ সরল বাঙালি মনের মুসলিম ইমোশনকে তারা কিভাবে আঘাত করতে শিখেছে। আরে আমার ধর্ম, আমার নামাজ কোন পরিস্থিতিতে কার সঙ্গে হবে না হবে এই সন্দেহ করার তুমি কে? রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের এখানে যখন তোমার লোকজন গিয়ে হাত মিলিয়ে শপথ করেছে, তো এরাও তো নাপাক হয়ে গেছে। তার কথা যদি সত্য হয়, সন্দেহ সত্য হয়, এদের সঙ্গে চলে ফিরে উঠে বসে কেমন? বাংলাদেশে যে নজিরবিহীন এবং এবং ব্যতিক্রমী মানুষকে সবাইকে উৎসাহিত করেছে যে খবরটায়, সেই খবরটার পরে আমি আরেকটা তিতা কথায় যেতে চাই। তিতা কথাটা আমাকে ব্যথিত করেছে, আমাকে আক্রান্ত করেছে, আমাকে কষ্ট দিয়েছে। তারেক রহমান সম্পর্কে আমার ইমোশনে, আমি তাকে যতটুক চিনি, যতটুক তার দলকে দেখেছি, যতটুক তার মা বেগম খালেদা জিয়াকে দেখেছি, সেই জায়গা থেকে আমি আহত না হয়ে পারি না। প্রধানমন্ত্রীর সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বিনিময় ছোট্ট করে এই ডক্টর ইউনুস, এই বিচিত্র ইউনুস, সে তারেক রহমানের সঙ্গে যমুনায় দেখা করতে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শনিবার দুপুর 12:15টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময়, এই সময় প্রধানমন্ত্রী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী প্রেস সচিব আতিকুর রহমান রুমনি তথ্য নিশ্চিত করেছেন। ডক্টর ইউনুস ছাড়াও রাজনীতিবিদ, কূটনীতিক ও সিনিয়র সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম ঈদ উদযাপন। তবে শুভেচ্ছা জানাতে ভোর থেকে যমুনায় প্রচুর ভিড় ছিল, সেসব কথা বলছি। আমি সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলো দেখেছি এবং সাবেক বিতর্কিত, সমালোচিত
ইউনূসের প্রেস সচিব, আমি জানি না এখন সে তার ব্যক্তিগত পাইক পেয়াদা কিনা, অন্তত মিডিয়া রিলেটেড পাইক পেয়াদা, সে তার ছবি দিয়েছে। শফিকুর রহমান সেখানে উপস্থিত ছিল এবং যমুনায় ডক্টর ইউনূসের সাথে দাঁত কেলিয়ে শফিকুর রহমানের ছবিও দেখেছি। আমি আহত হয়েছি যেই মানুষটা বাংলাদেশের এখন 99% মানুষ দিয়ে ঘৃণিত, যেই মানুষটাকে দিয়ে বাংলাদেশের 16 কোটি মানুষ অপমানিত, লাঞ্ছিত, যেই মানুষটার কারণে আমেরিকার শেকলে বাধা পড়েছে বাংলাদেশ, সেই মানুষটাকে কি না ডাকলে চলতো না, জায়গা না দিলে চলতো না? তারেক রহমান যে তার দল যে এত রাজনীতি বিরোধী, আওয়ামী লীগ বিরোধী, আওয়ামী লীগের মানুষজনকে তিনি কি এভাবে চাইলেই গিয়ে দেখা করতে দিতেন? আওয়ামী লীগের বহু ভিসি টিসি আনতেন, দেশে রয়ে গেছে, তিনি কি দেখা দিতেন? এই লোকটা সম্পর্কে বিএনপি ঘরানার যদি সত্যিকার ভাবে নিরপেক্ষ যাচাই করা হয়, বিএনপির 90% মানুষ ডক্টর ইউনূসকে পছন্দ করে না, ঘৃণা করে, তার সময়ের মব সন্ত্রাসের কারণে, তার সময়ের ছাত্রদেরকে লেলিয়ে দিয়ে দেশটাকে নষ্ট করার কারণে। সেই ইউনূস ইনিয়ে বিনিয়ে দাঁত কেলিয়ে নামাজে গিয়েছিল কি? সেনা এই বছরে রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারে নামাজ পড়ে, মিয়ানমার থেকে নামাজ পড়ে তারপরে ঢাকায় এসছে ফ্লাইটে, হেলিকপ্টারে উড়ে। এই লোক, ওই যে আমি শুরুতে জাবেরের কথা বলছিলাম না, এই লোকের ধর্ম নিয়ে মানুষের মধ্যে অসংখ্য সন্দেহ আছে, মানুষের মধ্যে সন্দেহ আছে এই লোক ক্ষমতায় আসার আগে সবশেষ কবে ঈদের জামাত পড়েছেন, কবে তাকে টুপি মাথায় দেখা গেছে। সেই লোক ঈদের জামাতে গেলে ঈদের জামাত নিয়ে সন্দেহ তৈরি হয় না জাবেরদের, যে ঈদের জামাত কি কবুল হবে কিনা, আর শাহাবুদ্দিন নিয়ে তাদের সন্দেহ তৈরি হয়। এই লোক বাংলাদেশে মিথ্যার মেলা বসিয়ে দিয়েছেন, প্রতারণার মেলা বসিয়ে দিয়েছেন, সুদের ব্যবসায়ী। সেই সুদের ব্যবসায়ীর সঙ্গে আমার দেশের প্রধানমন্ত্রী কেন এমন একটা দিনে, যেদিন এই বাংলাদেশের 36 বছর পরে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একসাথে নামাজ পড়লেন, সেইখানে তাকে ডাকতে হয়েছে। আমি শেষ করবো আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু দিয়ে। তার আগে আমি আপনাদেরকে জানিয়ে নিই যে এই 36 বছর পরের এই মিলনটা সবাই দেখেছে, যে একসঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান একত্রিত হয়েছিলেন জাতীয় ঈদগাহ ময়দানে। রাজধানী হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8টায় অনুষ্ঠিত ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেন তারা। ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। 2 রাকাত ওয়াজিব নামাজ শেষে শুরু হয় খুতবা। এই হচ্ছে মোটামুটি বৃষ্টি গুড়ি উপেক্ষা করে জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেছেন মুসল্লিদের ঢল। ডক্টর ইউনূস যে দাঁত কেলিয়ে যমুনায় গেছে লাজ লজ্জার মাথা খেয়ে বেহায়ার মতন, উদ্দেশ্য কি? অনেকেই বলছেন, আমি সোশ্যাল মিডিয়ায় বহু দেখেছি, যে সে এখনো আড়ালের থেকে বহু কলকাঠি নাড়ার চেষ্টা করে এবং তার সুপ্ত ইচ্ছা বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার, এইটা থেকে এখনো সে দূরে যায়নি, এখনো তার স্বপ্ন খায়েশ আগেরটাই রয়ে গেছে। এটার একটা ইঙ্গিত দেই আপনাদেরকে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপির ফেলমারা এমপি, 9-6 না করে রাষ্ট্রপতিকে বিদায় করতে হবে নাসিরউদ্দিন পাটোয়ারি। সেনা বলছিল মুখ সামলে কথা বলবে, তার মুখ দিয়ে আর ব্যাফাস কথা বেরোবে না। এটা কি ব্যাফাস কথা না? বাংলাদেশের রাষ্ট্রপতিকে খেয়ে ফেলতে চায়। শনিবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, 9-6 না করে রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে দ্রুত বিদায় করতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, রাষ্ট্রপতি চুপ্পু এখানে এসেছেন, মুসল্লিরা প্রতিবাদ করেছেন। মুসল্লিরা নাকি প্রতিবাদ করেছে, কোথাও কোনো ভিডিও ছবি নাই। মুসল্লিরা কি এটা গতবারের নাটক? ইউনূস এখানে গেছে আর কিছু লোককে সেট করে দিছে, এরা হাত মিলায় আর বলে স্যার আপনি আরো 5 বছর থাকেন। কোন মুসল্লি প্রতিবাদ করেছে? সাধারণ মুসল্লির খেয়ে কাজ নাই, এদের মতন উদ্ভট হয়ে গেছে। আমরা সরকারকে দ্রুত জানাবো যে 9-6 না করে রাষ্ট্রপতি চুপ্পুর অভিশংসন জরুরি, তাকে বাদ দিতে হবে, তাকে বাদ দিতেই হবে। সরকারের কোনো অপশন নেই। যদি বাদ না দেওয়া হয় তাহলে আমাদের আন্দোলনে যেতে হবে। তো জানা বেটা, তোর আন্দোলনে যা, দেখতাম দেশের মানুষ কয়জন রাজুতে ডাক দেয়। দিছিল না রাষ্ট্রপতি অভিশংসনের জন্য সংসদ ভবনের সামনে ডাক, সব মিলায় গর্বকর্তা 30 জনও হয় না। তো ডাক, আমরা একটু এই দিনটারই অপেক্ষা। আমরা দেখি নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির ডাকে বাংলাদেশে কয়ানা লোক তাদের পিছনে যায়। 5 আগস্ট বিএনপিও ক্যান্টনমেন্টে গিয়েছে। বিপ্লবী সরকার হলে কেন তারা সেখানে গেলেন? বিএনপি ক্যান্টনমেন্টে যাওয়ার কারণেই এই সময় বিপ্লবী সরকার গঠন হয়নি বলে দাবি করেন তিনি।
আবার নতুন নতুন ইতিহাস কচলায়। যাক, নাসিরুদ্দিন পাটোয়ারিরা এখনো রাষ্ট্রপতিকে সরাতে চায়। যত দ্রুত সরাবে তাদের কিছুটা ইউনুস ক্রেজ থাকবে, এবং মৌকা মতো ইউনুসকে সেই জায়গায় বসানো যায় কিনা। পাগল হয়েছে না সংসদের সংবিধান সংস্কার জুলাই সনদ বসানোর জন্য, যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রায় সমান্তরাল হয়ে যাবে, এবং সেই পদে যদি ইউনুসকে বসাইতে পারে এরা আবার মপ করা শুরু করবে। সেই জন্যেই কষ্ট পাই, ব্যথিত হই ইউনুসের মতন অপরাধী, যে ফেসিবাদের জনকের রূপ নিয়েছে, যে আওয়ামী লীগ শেখ হাসিনাকে পার হয়ে ডিঙিয়ে চলে গেছে, তার সঙ্গে কেন আমাদের প্রধানমন্ত্রী দেখা করতে হবে, দেখা দিতে হবে? আমাদের প্রধানমন্ত্রী কেন বলবেন না যে আপনার আমলে দেশ ভালো ছিল না, আপনার আমলে মানুষ নির্যাতিত নিপীড়িত হয়েছে? এটা একটা ফ্যাশন, এটা ফ্যাশন। ধর্ম ফ্যাশন হইতে পারে না। ধর্ম আলাদা জিনিস। ধর্ম অত্যন্ত উঁচু মানের জিনিস। ধর্মকে এরা ফ্যাশনে পরিণত করেছে। আমাদের তো মানুষ ধর্মের ব্যাপারে আমাদের কথা বলে গালি দেয়। ধর্ম তো উচ্চ মার্গের। আপনি ধর্মের সঠিক ব্যবহার করেন। আপনি ধর্ম তো ভালো জিনিস। আপনি ধর্ম ব্যবহার, আপনি সত্য কথা বলেন, মিথ্যা কথা বললেন না, জুলুম করেন না, অত্যাচার করেন না, অন্যের সম্পত্তি দখল করেন না, ওজনে কম দিয়েন না। এটা তো ভালো কথা। ধর্ম যদি এগুলো মানুষ মানতো, আমরাই তো লিখতাম যে ধর্ম কত ভালো। কিন্তু আমরা তো পারতেছি না। আর যেটা বললেন ঈদের শুভেচ্ছা, এটা ফ্যাশনে পরিণত হয়েছে। ফেসবুকে দিয়ে দিলাম আর হয়ে গেল। ভাই, আপনার মনে যদি, চিত্তে যদি সুখ না থাকে, অভিনয় করে তো সুখ পাওয়া যাবে না। আমার যদি চিত্তেই সুখ না থাকে, এই যে আপনি, আমার মন খারাপ, আপনি হয়তো অনেকে চেহারা দেখে বুঝতে পারেন আজকে আমি কিন্তু অসুস্থ না আজকে, কিন্তু আমার মন খারাপ। কেন খারাপ? যে আমার আত্মীয় স্বজন সমস্যায়, তারপর সারা দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সমস্যায়, এগুলো মনে হওয়ার কারণে কষ্ট লাগে, বেদনা, আশাহত হই আমরা। এই ফ্যাশন করে আপনি তো সত্যকে দূরে রাখতে পারবেন না। আপনি ঈদের শুভেচ্ছা জানালেই কি ওই কর্মীটার পেট ভরবে? আপনি ঈদের শুভেচ্ছা জানালেই কি আপনার যে নিপীড়িত নির্যাতিত কর্মীটা জেলে আছে তার ঘরে হাসি ফুটে আসবে? আসবে না। খোঁজ খবর নিতে হবে, তাকে ফোন করতে হবে। নেতাদের উচিত, যারা নেতা, এই যে আমি সকাল থেকে ফোন করতেছি, আজকে বললাম তো আমার মন আরো খারাপ হয়ে গেছে। আমি কারো জন্য কিছু করতে পারবো না, শুভেচ্ছা জানাইতেছি। হ্যাঁ, আমিও ঈদের শুভেচ্ছা জানাইতেছি সরাসরি ফোন করে, ফেসবুকে পোস্ট দিয়ে নয়। মানুষ খুশি হয়। হয়তো কেউ কান্নাকাটি করে, বলে ভাই ফোন দিচ্ছেন, খুশি হয়েছি ভাই, কিছু করতে পারেন নাই, এটা সমস্যা না। তো আমার নেতারা তো ফোনও দেয় না, এই কথা বলে তারা কান্নাকাটি শুরু করে দেয়। আপনি বিশ্বাস করেন, আমি তো কিছু রেকর্ড রেখেছি, যেদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে ওই রেকর্ড গুলো তখন আমি বাজাবো, এই আপনার সাথে লাইভে ওগুলো শোনাবো। আমি ওগুলো রেখে দিয়েছি যে তারা কিভাবে কান্নাকাটি করেছে। হয়তো নাম উজ্জ্বল রাখবো। সবকিছুতেই তো তারা রাজনীতির সাথে যুক্ত করেন। রাজনীতিবিদদের আমি ভরসা করি কম। তারা যতটুকু না সত্য প্রকাশ করে, ভনিতাই বেশি থাকে। অভিনেতা এবং রাজনীতিবিদ, এদের যে কোনটা সত্য কোনটা মিথ্যা, তারা যে আসলে কি বলতে চায় আর কি বলে, কি শোনায়, সেটা আমরা মেলাতে পারবো না। তারেক রহমান বা তার কন্যার যে ঈদের উদযাপনের কথা বললো, সারা দেশে যে অর্থনৈতিক বিপর্যয়, আমাদের সারা দেশে যে অর্থনৈতিক বিপর্যয়, এইখানে একজন প্রধানমন্ত্রীর তার পরিবার উদযাপন করতে পারে ব্যক্তিগতভাবে, কিন্তু তাদের যে বক্তব্য বয়ান, এগুলো মানুষকে হতাশ করেছে, আমাদেরকে হতাশ করেছে। আপনি বললেন যে তার মা মারা গেছে, বা তার দাদি মারা গেছে। ঠিক আছে, মানুষের মৃত্যু তো হবেই, হয়েছে। কিন্তু দেশের যে প্রেক্ষাপট এখন, এই মুহূর্তে মানুষের যে কোনো আনন্দ উৎসব, সেটা ঈদের হোক, পূজার হোক, বা যে কোনো আনন্দই মানুষকে আশাবাদী করে তোলে না, মানুষকে কষ্ট দেয়। আপনি দেখেন, তারা বলছে 17 বছর পর তারা ঈদ করে পেরে আনন্দিত হয়। তারা লন্ডনে তো মহাযুগে ছিল, ওইখানে তো তারা কষ্ট করে নাই। এটা তো দেশের ঈদ করছে, ঠিক আছে, ঠিক আছে, এই কথা তার সত্য। কিন্তু এই দেশে যে এখন লক্ষ লক্ষ মানুষ ঈদ করতে পারতেছে না, কোটি কোটি মানুষ ঈদের আনন্দ উপভোগ করতেছে না রাজনৈতিক কারণে, এই ব্যাপারে তাদের কোনো প্রতিক্রিয়া নাই। দেখবেন এদের কোনো মন্তব্য নাই। এদের শুধুমাত্র, আমাদের দেশের সমস্যা হচ্ছে যারা ক্ষমতায় যায়, তারা মনে করে আপনি রাজনীতি করতে পারেন যে কোনো ধরনের, ক্ষমতায় যাওয়ার পরে কিন্তু আপনি সারা দেশের প্রধানমন্ত্রী। আপনি যখন এমপি হবেন তখন যে আপনাকে ভোট দিয়েছে, যে দেয় নাই, আপনি কিন্তু দুইজনের এমপি। আপনি যখন ক্ষমতায় গিয়েছেন বা আমি ক্ষমতায় যাব, তখন যে আমাকে ভোট দিয়েছে সেও আমার, যে ভোট দেয়নি সেও আমার, কারণ আমি দেশের জন্য কাজ করব। এদের সেই ব্যাপারে কোনো চিন্তা ভাবনাই নেই, কারণ এদের সুদূর প্রসারী কোনো চিন্তা নেই। এই দেশের রাজনীতিবিদ এবং তাদের পরিবারেরা নিজেদের সবসময় মনে করে এসেছে তারা জমিদার।
বিষয়টা এরকম, তারা হ্যাঁ বললে আমাদের হ্যাঁ বলতে হবে, না বললে না বলতে হবে। তাদের খুশিতে আমাদের হাসতে হবে, তাদের কান্নায় আমাদের কাঁদতে হবে। এখানে সবকিছুই হচ্ছে মানে অর্জিত মানে অর্পিত। এগুলো চাপিয়ে দেওয়া। মানে এখানে অর্জন নাই কারো। এখানে ভনিতা বেশি। এখানে সব মানুষই ভন্ডামি করে। সবসময় ভনিতা করে। এইখানে স্বতঃস্ফূর্ত কোনো বিষয় নেই। এগুলো হতাশার। তারেক রহমানের কন্যা যেগুলো বলছে আপনি বললেন, এই যে সারা দেশে এই মুহূর্তে বহু মানুষ ঈদ করতে পারতেছে না। আমরা বলছি না যে বিএনপির সময় নির্যাতিত হয়েছে, তাদের জন্য সিম্পেথি নেই তা বলতেছি না। যেকোনো সময় হলে আমরা তা বলব। ধরে নেন আগামীতে বিএনপির কপালে এই দশাই হবে। কোনো সন্দেহ নেই। তখনও হয়তো আপনার চ্যানেলে এসে আমরাও সিম্পেথি জানাবো যে দেশের অর্ধেক মানুষ বা দেশের ৩০% মানুষ ঈদ করতে পারতেছে না রাজনৈতিক কারণে। এই আমাদেরও আবার বলতেই হবে। এখন জাস্ট এখন যা বললাম নাম ঠিকানাগুলো বদলে আমাদের বলতে হবে।